অবস্থায় নেতাকর্মীরা আশঙ্কা করছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত? আওয়ামী সমর্থকদের মনে এখন এই একটা প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠে। দর্শক, আজকে এক ধরনের যুদ্ধ অলিখিতভাবে শুরুই মনে হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে। সীমান্ত দিয়ে একদিকে সিলেটে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চলছিল। বর্তমান সরকার আর কতদিন এই সরকার আর কতদিন কন্টিনিউ করতে পারবে, সুস্থভাবে তাদের ক্ষমতা হস্তান্তর করতে পারবে গণতান্ত্রিক সরকারের কাছে, নাকি সময়ের আগেই বিদায় নেবে? ভারত বাধ্য হয়ে সামরিক ব্যবস্থা নিতে পারে বাংলাদেশে। প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক, তারপরও জ্ঞান না ফিরলে যুদ্ধ। এ সময় ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। অন্যদিকে বেনাপোল পেট্রাপোল সীমান্ত ঘেরাও কর্মসূচি পালন করছে। এ সময় মুসলমানদের বয়কটের পাশাপাশি তাদের উপর হামলারও নির্দেশ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে, দুটো যদি ঘুরিয়ে দেয় না ছুটে পালিয়ে যাবে এই মোল্লা ইউনূসের দল। হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে আন্তর্জাতিক কি হতে পারে, তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব, শুনতে পারবেন বিস্তারিত আলোচনা। সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। সারা দেশে একটি আলোচনা শুরু হয়েছে, এই সরকার আর কতদিন মেয়াদ আছে। ডক্টর ইউনূস এক সাক্ষাৎকারে, আন্তর্জাতিক পত্রিকার সাক্ষাৎকারে বলেছিলেন 4 বছরের কথা, যদিও পরবর্তীতে ব্যাখ্যায় বলা হয়েছে তিনি 4 বছর মেয়াদের কথা বলেননি, সরকারের মেয়াদ 4 বছর করা হবে সংবিধানে, সেই কথা বলেছেন। কিন্তু সংস্কার করতে কতদিন সময় লাগবে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন 4 বছরের কম। তো 4 বছরের কম সেটা তো 4.25 বছরও হয়, কিংবা 3 বছর 11 মাসও হয়, কিংবা 3 বছর 11 মাস 29 দিনও হয়। 4 বছরের কম সেটা নির্দিষ্টভাবে যখন বলা হয়নি তখন ধরে নেওয়াই যায় যে 4 বছরের একটা পিরিয়ড এই সরকার মনে মনে ভেবেছিল থাকার। কিন্তু পরিস্থিতি এবং বাস্তবতা পাল্টে গেছে। বাস্তবতা এমনই পাল্টে গেছে যে এই সরকার এখন চাইলেও অনেক দিন থাকতে পারবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে, সেই পরিস্থিতি উন্নতি করতে পারছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। কোর্টের অবস্থা যেমন খারাপ, পুলিশের অবস্থা খারাপ, দেশের অলিগলি রাস্তাঘাটে অবস্থা, চুরি ছিনতাই ডাকাতি এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছেই। মব জাস্টিস একটা বড় প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে মব আর হবে না। যখন 5 থেকে 8 আগস্টের সারা দেশে ঘটে যাওয়া মবের দায় মুক্তি দেওয়া হলো যে তাদের কোনো বিচার করা যাবে না, তখনই কিন্তু এক শ্রেণীর মানুষ সাহস পেয়ে গেল যে মব করে এদেশে রক্ষা পাওয়া যায়, মব করলে বিচার হবে না। এবং কোনো ক্ষেত্রে মবের পক্ষে সরকারের নীরবতা বলে দেয় যে সরকারের সেখানে সাঁই রয়েছে, একটা উৎসাহ রয়েছে। যেমন ধরা যাচ্ছে মাজার প্রসঙ্গ, মাজারে যেভাবে হামলা হচ্ছে, মাজারে যেভাবে হামলা হতে দেখেছি আমরা একের পর এক। এই তো কদিন আগেও, 2 দিন আগেও শেরপুরে যে ঘটনাটা ঘটলো, একটা বড় দরবার শরীফ, মুর্শিদপুর দরবার শরীফ, সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, আগুন দেওয়া হলো। সেই ঘটনা কিন্তু আমরা দেখছি। হিন্দুদের নিয়ে যা হচ্ছে, চিন্ময় প্রভুকে নিয়ে যা হচ্ছে, সেটা আন্তর্জাতিকভাবে এতটাই প্রভাব বিস্তার করেছে যে আন্তর্জাতিক অঙ্গনকে বোঝাতে এখন সরকারকে হিমশিম খেতে হচ্ছে। ভারত একদিকে খেপেছে, ভারত তার সীমান্তে সৈন্য জোগাড় করছে, সৈন্য মিলিটারি আসছে সীমান্তে, এবং শোনা যাচ্ছে 2 লাখের বেশি মিলিটারি ভারতীয় সীমান্তে চলে এসেছে। এরকম পরিস্থিতিতে সরকার কি এরকম অবস্থায় পড়ে গেছে যে ছেড়ে দে মাকে দে বাঁচি, এরকম অবস্থায় সরকার কি খুব দ্রুত নির্বাচন দিয়ে সরকারের, গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে? তার একটা লক্ষণ গতকালকে দেখা গেছে যে সরকার খুব দ্রুত, সরকারের সঙ্গে বিএনপির যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা বোধহয় একটু কমেছে। গতকালকে আমরা দেখেছি 21 আগস্টের হামলায়, গ্রেনেড হামলায় সকলকে দায় মুক্তি দেওয়া হয়েছে, সকলকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আদালত থেকে। এই ঘটনাই প্রমাণ করে যে বিএনপির সঙ্গে যে দূরত্বের সম্পর্ক ছিল সরকারের, সেই দূরত্বটা ঘুচেছে। সেই মামলা থেকে তারেক জিয়াকে খালাস দেওয়া হয়েছে। তারেক জিয়া দেশে না আসার অন্যতম কারণ ছিল যে এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ছিল এবং সেই কারণেই তিনি ফিরতে পারছিলেন না। এখন তারেক জিয়ার ফেরার পথটা
তৈরি হয়েছে। ফেরে তারেক জিয়া হয়তো খুব শীঘ্রই ফিরবেন এবং খুব শীঘ্রই তারেক জিয়া ফিরলে বিএনপি অনেক বেশি চাঙ্গা হবে এবং চাঙ্গা বিএনপির সামনে এই সরকার অসহায় বোধ করবে। এই সরকারের মূল শক্তি যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতার জনপ্রিয়তা এতটাই ধস নেমেছে যে ধস বালুর বাঁধের মতো অনেকটা। তারা তাদের বিভিন্ন কার্যকলাপ কথাবার্তার মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা নষ্ট করেছে। তারা বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করেছে, তাতে বিএনপি খেপেছে। আবার বিএনপির সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছে। গতকালকেই পত্রিকায় দেখলাম হাসনাত আবদুল্লাহ বিএনপির প্রশংসা করছেন। কয়েকদিন আগে আমরা দেখলাম যে ক্যান্টনমেন্টে সার্জিস এবং হাসনাত বেগম খালেদা জিয়ার সঙ্গে একেবারে ঢলো করে নিজেদের পরিচয় দিয়ে নিজেদেরকে কৃতজ্ঞ করছেন, এরকম অবস্থা। এবং সার্জিস তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন খালেদা জিয়ার সম্পর্কে, অসাধারণ একটা স্ট্যাটাস দিয়ে দিলেন। যে সার্জিস দুদিন আগেও বিএনপির সম্পর্কে খুবই বাজে মন্তব্য করেছেন, এক ফ্যাসিস্টকে বিদায় করে আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি, এমন ডায়লগ দিয়েছেন। সেই সার্জিস যখন খালেদা জিয়ার সম্পর্কে ঢলো হয়ে গদগদ হয়ে ফেসবুকে পোস্ট দেন, তখন বোঝা যায় যে সকলেরই একটা ইউটার্ন হয়েছে। এই ইউটার্ন হওয়ার কারণে ভাবা হচ্ছে যে বিএনপির জন্য সেটা খুবই লাভজনক হবে। বিএনপির জন্য লাভজনক যদি হয় আগামী নির্বাচন, তাহলে আগামী নির্বাচন কি বিএনপি একা করবে নাকি জামাতের সঙ্গে জোটে করবে? আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে কি হবে না, সেটা একটা বড় প্রশ্ন। আন্তর্জাতিক চাপের কারণে হয়তো আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে বাধ্য হবে এই সরকার, কারণ এই সরকার তাদের নিজেদের যে ক্ষমতা, নিজেদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বে অনেকটাই ভাটা পড়েছে। এই সরকারের জনপ্রিয়তা অনেকখানি কমেছে। সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়েছে, শুধুমাত্র এক দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে। সেই কারণে সরকার সাপোর্ট পাবে না সাধারণ মানুষের আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন যত ধরনের অ্যাকশন নিতে চাইবে, সেই অ্যাকশানে সরকার যে বিচার প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই বিচার প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পারবে না। এদিকে সরকারের ভেতরের মানুষদের নিয়ে সরকারের খুবই কাছের মানুষ হিসেবে পরিচিত ইউটিউবার ইলিয়াস হোসেন সাংবাদিক, তিনি আসিফ নজরুল সম্পর্কে, সরকার প্রধান উপদেষ্টার তথ্য সেক্রেটারি সম্পর্কে যে মন্তব্য করেছেন এবং আসিফ নজরুলকে ভারতের চর, ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়েছেন। আসিফ নজরুল বেশ কাঁদো হয়ে সেটার প্রতিবাদ করতে দেখা গেল। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তাকে সরিয়ে দেওয়ার কথা বলা হলো। এই ব্যাপারগুলো নিজেদের মধ্যে, নিজের ঘরের মধ্যে আগুন জ্বালার মতো অবস্থা তৈরি হয়েছে। আসিফ নজরুল যদি ভারতের চর হন, তাহলে তার উপদেষ্টা পরিষদে বেশি দিন টিকে থাকার কোনো কারণ থাকবে না। আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, এমন কথা সেই ভিডিওতে আমরা দেখেছি। সব মিলিয়ে একটা হজবরল অবস্থা তৈরি হয়েছে এই সরকারের। এই সরকারের হজবরল অবস্থা তৈরি হওয়ার কারণেই ওই যে আলোচনাটা, সেই আলোচনাটা উস্কে উঠেছে যে এই সরকার আর কতদিন। আমার মনে হয় যে এই সরকার আর বেশি দিন থাকতে পারবে না। ভারত বাধ্য হয়ে সামরিক ব্যবস্থা নিতে পারে বাংলাদেশে। সীমান্তে ভারতের সেনা সমাবেশ এই সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে। এখন এই সামরিক ব্যবস্থা এটা সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে হবে নাকি পূর্ণ যুদ্ধের রূপ নেবে, সেটা এই মুহূর্তে বলা শক্ত। তবে যেভাবে বাংলাদেশের বর্তমান সরকার চলছে, তাতে দুটির মধ্যে কোনো একটি ব্যবস্থা অবধারিতভাবে হচ্ছেই, যদি না এখনো পিছিয়ে আসে বাংলাদেশের সরকার। একটি হতে পারে, আবার দুটোই হতে পারে, মানে দুটো ব্যবস্থায়, অর্থাৎ প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক, তারপরও জ্ঞান না ফিরলে যুদ্ধ। বিচিত্র নয়। এবং এখন থেকেই বলে দেওয়া যায়, সেই যুদ্ধ যদি হয় শেষ পর্যন্ত, তাহলে বাংলাদেশের অবস্থা ইউক্রেনের মতনই হবে। কি হবে? ইউক্রেন যেমন বহু অংশ তাদের দেশের বলা হচ্ছে অন্তত 30% অংশ রাশিয়ার দখলে চলে যাচ্ছে, এবং এখন যুদ্ধ থামলেও রাশিয়া সেটা ছাড়বে না। এছাড়া ইউক্রেনের মধ্যে রাশিয়া বিভিন্ন ভাগে তাদের নিজেদের রাষ্ট্র আলাদা করে তৈরি করে দিয়েছে, নিজেদের অংশ। তো বাংলাদেশের ক্ষেত্রেও সেরকমই হবে। কিন্তু এমন সম্ভাবনার কারণ কি? যুদ্ধ কেন হবে? কেন একসাথে থাকা দুটি দেশের সম্পর্ক এমন তিক্ত হয়ে গেল যে 1971 সালের পর থেকে আজ পর্যন্ত এই 53 বছরে যা হয়নি তাই আজ হতে চলল? কেন সীমান্তে সেনা সমাবেশ করলো ভারত? সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যাওয়ার পেছনে কার দায় কতটা একটু দেখা যাক। ভারত বাংলাদেশ সম্পর্ক আজ এই জায়গায় পৌঁছবার কারণগুলোকে মুখ্যত 5টি ভাগে ভাগ করা যায়। 1, বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনীতি। 2, প্রতিবেশীর মধ্যেকার স্বাভাবিক বৈরিতা। 3, ধর্মীয় বা জাতিগত বিভেদ। 4, তৃতীয় পক্ষের ভূমিকা ও উস্কানি। এবং 5, বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের অজ্ঞানতা এবং অপরিণামদর্শিতা। অল্প কথায় বলবো এই কারণগুলোর জন্য কিভাবে দুদেশের সম্পর্ক বর্তমান জায়গায় এসে দাঁড়িয়েছে আজ, এবং সবশেষে বলবো এই পরিস্থিতি এড়িয়ে যেতে হলে কি করতে হবে। প্রথম কারণ, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি।
শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ক্ষোভ থাকতেই পারে, সেটাই স্বাভাবিক, কেউ এটাকে বলবে না অস্বাভাবিক। কিন্তু তার সঙ্গে ভারতকে অভিযুক্ত করার যে প্রবণতা বাংলাদেশের রাজনীতিতে দেখা গেছে, সেটা মানুষের মনে এক তীব্র ভারত বিরোধিতার জন্ম দিয়েছে। হাসিনার বিরোধ করতে হলে ভারতের বিরোধিতাও করতে হবে, এটা নাবালকদের রাজনীতি, যে রাজনীতিটা ইউনূস করছেন। আজকের পরিস্থিতির বড় দায় বাংলাদেশের রাজনীতিতে এখন যাতে দবদবা, সেই নাবালক রাজনীতিকদের এই তীব্র ভারত বিরোধী চিন্তাধারা, এটাকেই আজ ভারতীয় সৈন্য সমাবেশ করতে বাধ্য করছে ভারতকে সীমান্তে। 2, প্রতিবেশীদের মধ্যে স্বাভাবিক বৈরিতা একটা থাকেই। আমাদের সামাজিক জীবনে এরকম অহরহ তো দেখে থাকি না, প্রতিবেশীদের কারো অবস্থা ভালো হলে অন্য প্রতিবেশী চোখ টাটায়। হিউম্যান সাইকোলজি, এটা কিছু অন্যায় নয়, এটা হিউম্যান সাইকোলজি। ভারত বড় দেশ, অর্থের প্রতিপত্তিতে সব দিকে বাংলাদেশের চেয়ে কয়েক যোজন এগিয়ে। সুতরাং এক ধরনের হীনম্মন্যতায় ভোগে বাংলাদেশের মানুষ, আর এই হীনম্মন্যতা থেকে তৈরি হয়েছে ভারত বিরোধিতা। দেখুন, ভারত চিকিৎসা ভিসা বন্ধ করায় বাংলাদেশের মানুষের খুব অসুবিধা হচ্ছে, এটা যারা অস্বীকার করে তারা হয় পাগল নয় শয়তান। তবু দেখুন চিৎকার করবে, টাকা দিয়ে চিকিৎসা করাই, মাগনা করাই নাকি, মাগনা করাই। কিংবা খাদ্যদ্রব্য আমদানির কথা উঠলে বলে টাকা দিয়ে কিনি, মাগনা পাই নাকি। আরে বাবা, মাগনা কি কেউ কিছু পায়? ভারতের নিজের দেশের লোক কি এগুলো মাগনা নেয়, মাগনা পায়? তাহলে সব বাজে কথা বলা কেন? এটা হলো কি জানেন তো, অক্ষমের চিমটি কাটা। আমি ভারত থেকে নেব, ভারতের সাহায্যে থাকবো, সবকিছু ভারত থেকে নেবো, কিন্তু চিমটি কাটবো। আর এই চিমটিটা একটু বেশি করে কাটলে সেটা যাকে কাটছো তাদের রাগ হয়। সুতরাং বেশি বলে সম্পর্কটাকে তেতো করা কেন? সম্পর্ক তেতো হলে ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধে, আর এ তো দুটো দেশের মধ্যে বাঁধতেই পারে। 3, তৃতীয় কারণ, ধর্মীয় বা জাতিগত বিরোধ। ভারতের সংখ্যাগুরু মানুষ হিন্দু, আবার বাংলাদেশের সংখ্যাগুরু মানুষ মুসলমান, এবং হিন্দু মুসলমানের পারস্পরিক ভাব ভালোবাসার গল্প যতটা বইয়ের পাতায় বা গল্প উপন্যাসে লেখা আছে, বাস্তবে ততটা যে নেই, বরং সেটা নিয়ম নয় ব্যতিক্রম সেই ছবি, সেটা অস্বীকার করলে বাস্তবকে অস্বীকার করা হয়। 1000 বছর ধরে পাশাপাশি বাস করলেও মানসিকতায় 2 সম্প্রদায় 1000 মাইল দূরে। এবং দুঃখের কথা কি জানেন, যত দিন যাচ্ছে এই দূরত্ব বাড়ছে, কমছে না। ইউনূসের আমলে এটা মাত্রা ছাড়া হয়ে গেছে, বুঝলেন। ভারতের বারংবার প্রতিবাদেও কাজ হচ্ছে না। আজকের পরিস্থিতি যে যুদ্ধংদেহী মেজাজে অনেকটা ভারত গিয়ে পৌঁছেছে, তার কারণও এইটা। কারণ হিন্দুদের সুরক্ষা দিতে ভারতও বদ্ধপরিকর, এবং সেই সুরক্ষা দেওয়ার চিন্তা থেকে প্রয়োজন হলে ভারত যুদ্ধে নামতেই পারে। তবু বলবো, এর আগে কিন্তু ভারত অনেক চিন্তা করছে, অনেক সহ্য করছে। যুদ্ধ আজ মানে কালকেই শুরু হবে এমন কোনো কথা কিন্তু নয়। যদি এখনো তারা পিছিয়ে আসে, ওখানকার সরকার, তাদের যদি সুবুদ্ধির উদয় হয়, তাহলে এটা কিন্তু যুদ্ধের কোনো প্রশ্ন থাকবে না। 4র্থ কারণ, তৃতীয় পক্ষের উস্কানি ও ভূমিকা। আমেরিকা ও ইউরোপের দেশগুলোর ক্রমাগত উস্কানিতে, সেই 1991-তে তো ভাগ হয়েছিল, ইউক্রেন জন্মেছিল, তো তারপর থেকে 92-তেই তাদের সাথে সংঘাত শুরু হয় রাশিয়ার। 2014 সালে একটা লড়াই হয়েছে। আবার দেখুন, এখন এদের বারবার উস্কানিতে ইউক্রেন করছে কি, ন্যাটোর সদস্য হতে গিয়ে রাশিয়াকে বাধ্য করেছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে। এটা একান্তই রাজনৈতিক কারণ, নিজের দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত রাখতে রাশিয়ার এই যুদ্ধ। ভারতকেও একইভাবে যুদ্ধে নামতে বাধ্য করেছে বাংলাদেশ। আমেরিকা, চীন, পাকিস্তানের উস্কানিতে। কিভাবে সেই উস্কানি বলছি, 7 সিস্টার্স নিয়ে তো আমাদের ইউনূস সাহেব ভয় দেখিয়েছিলেন একেবারে গদিতে বসেই, যে আমরাও 7 সিস্টার্সে আমরা তুলকালাম করে দেবো, 7 সিস্টার্সকে আলাদা করে দেবো। কি অবস্থা ভাবুন, বসতে না বসতেই। যাই হোক, 7 সিস্টার্স ও চিকেন লেক বা শিলিগুড়ি করিডর নিয়ে বাংলাদেশ যেসব কথা বলছি ইদানিং, তাতে ভারতও প্রোঅ্যাক্টিভ স্টেপস নিয়ে যদি বাংলাদেশ আক্রমণ করে, তবে সেটা কি অন্যায়? শুধুমাত্র দুঃখ প্রকাশ করে আর নিন্দা জ্ঞাপন করেই এই ঘটনার শেষ হবে না। ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে। তার এক ডাকের পরে ভারত জুড়ে যা ঘটছে সেগুলোর জবাব আসলে কি? আমাদের দেশের সরকারের পক্ষ থেকে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে তারও শক্তভাবে আসা উচিত। দর্শক, আজকে এক ধরনের যুদ্ধ অলিখিতভাবে শুরুই মনে হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে। সীমান্ত দিয়ে একদিকে সিলেটে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টা চলছিল, আর স্ক্রিনের এক অংশে আপনারা এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমাদের আগরতলায় থাকা, ভারতের আগরতলায় অবস্থিত যে কুঞ্জবন এরিয়া আছে, সেখানে আমাদের বাংলাদেশের সহকারী হাই কমিশন একটা অফিস আছে। সেই অফিসের সামনে উগ্রবাদী হিন্দুরা আপনার সেখানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।
মানে এখানে এরা স্লোগান দিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়া, বাংলাদেশ নিপাত যাকে স্লোগান দিয়া, তারপর ইস্কনের পক্ষে স্লোগান দিয়া তারা সেখানে থাকা একটা অফিসের কিছু কর্মকর্তা কর্মচারীদের উপরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ দিচ্ছি ভারতের পুলিশকে এবং সেখানে থাকা তাদের যে আর্মিকে, তারা পরিস্থিতি কন্ট্রোলের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, এটা অস্বীকার করার মতন সুযোগ নেই। এর আগে সংঘ পরিবারভুক্ত বিভিন্ন সংগঠন, হিন্দু সংঘর্ষ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশের সহকারী হাই কমিশনের জাস্ট মাত্র 500 মিটার সামনেই বিক্ষোভ সমাবেশের এই আয়োজন করা হয়েছিল। বিক্ষোভ সমাবেশ থেকে তারা বাংলাদেশ হাই কমিশন মুখে রওনা করে মিশনের 200 মিটার অদূরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তারা সেখানে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল বাধা অতিক্রম করে এক পর্যায়ে মিশনের মূল গেটের সামনে উপস্থিত হয়ে যায়। আর সে সময় তাদের পক্ষ থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশন বরাবর ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে মিশনের অভ্যন্তরে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় মিশনের পক্ষে প্রথম সচিব মোহাম্মদ আলামিন প্রতিনিধি দল এবং জেলার এসডিএম এর সাথে যখন কথা বলছিলেন, 2 মিনিটের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে মিশনের মূল গেটে অবস্থানরত উত্তেজিত জনতা আমাদের যে অফিস ছিল সেই অফিসের গেটে ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে নিরাপত্তা নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনার কি বলা যায় তাদেরকে থামানোর চেষ্টা করে। তারা মিশন চত্বরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা আজকে সেখান থেকে টেনে নামিয়ে পদদলিত করে এবং ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে, পাশাপাশি ফুলের টপ ভেঙে ফেলে। এ সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী যারা ছিল তারা ভয়ে ওই রকম আসলে ভূমিকা পালন করেনি, এটাও দেখেছি আমরা। বাংলাদেশ মিশনের সার্বক্ষণিক নিয়োজিত নিরাপত্তা কর্মীর মিশনের পেছনের দরজা খুলে দিয়ে বিক্ষোভকারীদের মিশনের মূল ভবনের প্রবেশেরও সুযোগ করে দেয়। তার মানে এখানে যারা নিরাপত্তা দায়িত্ব রয়েছে তারাও কিন্তু ভারতের নাগরিক, তারাও হিন্দু। এই আন্দোলনে তারা কিন্তু এখানে একটা ভূমিকা পালন করছে। এমত অবস্থায় মিশনের অপর একটি নিরাপত্তা বিষয়টি বুঝতে পেরে পেছনের দরজা লাগিয়ে দিয়ে মিশনের মূল ভবনের নিরাপত্তা রক্ষা করে। মানে বুঝতে পারছেন, নিরাপত্তা রক্ষীদের মধ্যে 2টা টিম আছে, একটা গেট খুলে দিছে এদেরকে ভিতরে আসতে, আরেকটারা আবার এখানে এসে সেভও করছে। এখন আমার মনে হয় যে এটা নিয়ে যারা এই যুদ্ধ খেলা চাচ্ছে, যারা মনে করছে যে ভারতের সাথে যুদ্ধ করবে, তো বিক্ষোভটা হাসনাদের উদ্দেশ্যে বলে ঢাকা শহরে ডাক দিয়ে লাভ নাই। তো এক কাজ করো, যারা বিক্ষোভ করার জন্য চিন্তা ভাবনা আছে তোমরা সীমান্তে চলে যাও, তোমরা ভারত সীমান্ত দিয়ে সুতাকান দিয়ে তোমরা চলে যাও ভারতের অভ্যন্তরে, ওইখানে গিয়ে লড়াই টড়াই করে আবার বীরের বেশে বাংলাদেশে ফিরে আসো। কারণ একটা জিনিস লাগাই দেওয়া সোজা, এটা নিয়ে লাগাই দেওয়া সোজা, কিন্তু এটা মানে ট্যাকেল দেওয়ার মতন আসলে পরিস্থিতি আছে। যারা মনে করছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই মুহূর্তে, ভাই আপনারা বাংলাদেশটা ডিস্টার্ব না করে সীমান্তে চলে যান, যাইয়া সেইখানে গিয়া তাদের দেশের নাগরিকরা যেমন জোর করে ঢুকতে গেছে, তো আমাদের দেশের নাগরিকদের যারা এরকম ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেন্টালিটিতে ঢুকে গেছেন, তা আপনারা এক কাজ করেন, আপনারা সীমান্তে যান, যারা আছেন পুরো টিম বাংলাদেশ থেকে 2-1 লক্ষ মানুষ, ওইখানে গিয়ে আপনারা যুদ্ধ করেন। পুরো দেশের অবস্থা 12টা বাজা দিচ্ছেন। যারা এগুলোর পিছনে ইন্ধনদাতা তারা কি এখানে রাজপথে কেউ আছে? ঢাকা শহরের নিরাপত্তার মধ্যে বসে ভারত বিরোধী বিক্ষোভ দিয়া কাজ হবে? ভারত যেটা শুরু করছে, এটা শুরুতে অংশটা কিন্তু আমাদের এখান থেকে একটা অংশ কিন্তু আমরা শুরু করছি। ভারতের ইস্কনের যেই অনুসারীরা আছে তারাও শুরু করছে। মানে বিষয়টা এইভাবে শর্ট আউট হওয়ার বিষয় না। 2-4-100 মানুষ মরে যাবে, তো কারা মরবে? সীমান্তে যাদের বাড়ি ঘর আছে তারা কেন মরবে? ভারতের যারা যুদ্ধ করতে আগ্রহী এবং বাংলাদেশের যারা যুদ্ধ করতে আগ্রহী, ওই ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে একটা জায়গা চিহ্নিত করে দিয়া তোমরা এখানে লাঠালাঠি করে দেখাই দিয়ে আসো তোমরা কে কতটুকু পাওয়ারফুল, যাও, দেশটা ডিস্টার্ব করো না। আর ভারতের মধ্যে আজকে যে ঘটনা ঘটেছে, এটার জন্য আসলে কি বিচার আমরা চাইবো? কার কাছে বিচার চাইবো এখন বলেন? তাদের দেশ বিচার করবে? এটা একটা বিবৃতি দিয়ে দিছে, শেষ। এখন আমরা প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো কি জানলেন, কি বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো যদি জানতে চান, পেতে চান আমাদের এই চ্যানেল থেকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো গরম খবর নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।